লোকসভা ভোটের আবহেই ভোটদানের হারে প্রাথমিক তথ্যের সঙ্গে চূড়ান্ত তথ্যের হেরফের নিয়ে এবার সন্দেহ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ১৯ লক্ষ ভোটিং মেশিন খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করলেন তিনি। এর পাশাপাশি নির্বাচন কমিশনকে বিজেপির কমিশন বলে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা উত্তর দিয়েছে বিজেপি। হঠাৎ শুনতে পেলাম 5.75% ভোট, যেখানে যেখানে বিজেপির কম ভোট তোলা হয়েছিল সেই সব জায়গায় হঠাৎ করে ভোটটা বাড়িয়ে দিয়েছে ইলেকশন কমিশন, একটা নোটিশ জারি করেছে। হঠাৎ করে বেড়ে যাওয়া মানে এটা তো নয়, প্রায় ১৯ লক্ষের মতো ভোটার মেশিন মিসিং আছে অনেকদিন ধরে। যে বিজেপি শাসিত রাজ্যগুলো নিজের ইচ্ছা মতো লোকের ভোট পাল্টে দিয়ে নিজেদের মেশিন ঢুকিয়ে দিচ্ছে, এটা আমার সন্দেহ। এই সন্দেহটা যাতে মানুষের মধ্যে না হয় সেই জন্য ইলেকশন কমিশনকে আমরা বলবো মানুষের সন্দেহটা দূর করুন। বিজেপি কমিশন হয়ে বসে থেকে কোনো লাভ নেই। বড় একটা ছাতা নিয়ে বড় ছাতা নেবেন, কারণ এখন প্রচন্ড গরম সর্বত্র। তার তলায় সবাইকে নিন, জোটবদ্ধ হন। ভোটের পরে নয়, উনি এখনই নেতৃত্ব দিন। সবাই, সীতারাম ইয়েচুরি, রাহুল গান্ধী, লালুজির শরীর খারাপ, ওনার ছেলেকেও নিয়ে নেবেন। সবাই গিয়ে এই যে নির্বাচনে এসব চক্রান্ত চলছে, বিষয়টা কি এটা নির্বাচন কমিশনের কাছে জানবার জন্য চান, একটা ডেপুটেশন দিন। আমি বলবো নাগরিকদের সন্দেহ দূর করবার জন্য ইভিএম মেশিন কারা তৈরি করেছে, ইভিএম মেশিনের চিপ কারা তৈরি করেছে, এই সংখ্যাটা বাড়লো কি করে, ফার্স্ট ফেজে কি ছিল, সেকেন্ড ফেজে কি ছিল, কত ভোটার ছিল, কত বেশি নিউজ হয়েছিল, সেটা আমরা জানতে চাই। পশ্চিমবঙ্গের ব্যালট বাক্স ঠিক আছে কিনা, পশ্চিমবঙ্গের ইভিএম ঠিক আছে কিনা, মেশিনগুলো এগুলো দেখুন। আমি ছত্রপতির কাছে এই জায়গায় আসবো। একেবারে নজিরবিহীন বলা যেতে পারে, 11 দিন পরে হঠাৎ নির্বাচন কমিশন এখন ঘোষণা করছে যে ভোটের দিন আমরা জানি যে সন্ধ্যেবেলা একেবারে নির্বাচন কমিশন জানিয়ে দেয় ভোটদানের হার কত, সেটা 11 দিন পরে তাদের মনে হচ্ছে যে 6% বেড়েছে দুটো ফেজেই। কেন কুসুমিতা, আমি ইলেকশন কমিশন কেন কি করেছে আমি সত্যি বলতে পারবো না। তবে ইভিএম নিয়ে কমপ্লেন মুখ্যমন্ত্রী প্রথম নয়, ওনার যখন তখন মনে হয় যে ইভিএম নিয়ে গন্ডগোল। এখন তো উনি ইলেকশন কমিশনকে বিজেপির কমিশনও বানিয়ে দিয়েছেন। যখনই উনি মনে করেন যে এবার হারতে চলেছে বা হারার একটা সম্ভাবনা আছে, তখন উনি ইভিএমের ওপর দোষ দিন। এবার একা উনি করেন না, ওনার সোকল ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যে যারা যারা আছেন তারা থেকে এটা করে যে না, আগে পুরনো ব্যালট দেওয়া, ব্যালটটাই বা সুবিধে ছিল, তার কারণ সেগুলো খেয়ে হজম করতে সুবিধে হতো, ব্যালট ছাপ্পা মারা সুবিধা হতো, অনেক রকম সুবিধা আছে। সুপ্রিম কোর্ট ইতিমধ্যে সেই ব্যালটের নাম বলে দিয়েছে, আমরা জানি। কিন্তু এখানে ইভিএমটাও তোমার মনে থাকবে, সুপ্রিম কোর্ট এর ইভিএম নিয়েও বলেছে যে ভিভিপ্যাট সব সময় দেবার তো কোনো প্রয়োজন নেই। সো এইটা ইভিএম নিয়ে উনি, এটা নতুন হয়েছে, মানে ইলেকশন কমিশনকে বিজেপির কমিশন করা এটা নতুন হয়েছে। এর আগে যতগুলো এজেন্সি আছে, তুমি বলো 3 জন রাজ্যপাল সেন্ট্রাল থেকে যারা যারা আসে, সিবিআই, ইডি, এনআইএ, এখন নতুন একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ যদি নতুন হয় থাকে রবীন্দ্রনাথ বাবু, তাহলে নির্বাচন কমিশনের এই পদক্ষেপ তো নতুন। 11 দিন পরে তারা বলছে যে ভোটদানের হার নাকি আলাদা। মানে আমরা দেখেছি যে প্রথম দফায় 2 দফায় ভোটের পরে বিজেপি শিবিরে চিন্তার ভাঁজ কি, এবং সেখানে রীতিমতো পোস্টমর্টম করে দেখা হচ্ছে যে কি কারণে ভোটদানের হার কম, এবং তারপরে দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশন তারা একেবারে ভোটের হার নিয়ে একটা নতুন পরিসংখ্যান সামনে নিয়ে আসছে। সত্যি নিরপেক্ষতা নিয়ে কি প্রশ্ন উঠবে না? না, এটা তো ঠিক কথা যে 11 দিন বাদে যদি একটা নতুন করে হিসাব পেশ করা হয়, তাহলে সেই হিসাব নিয়ে একটা সন্দেহ উঠতেই পারে। এবং বিশেষত যেখানে একটা চিপ আছে, যে চিপগুলো বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে বাইরে থেকে কোনোভাবে সেটাকে খুব স্বাভাবিকভাবে সেটাকে আমি ইনফ্লুয়েন্স করতে পারি, এরকম চিপ থাকতেই পারে। সুতরাং মুখ্যমন্ত্রী এই বক্তব্যের সঙ্গে আমি মনে করছি যে একটা জায়গায় ওনার সন্দেহ যে হওয়া, যেহেতু উনি ভোট প্রচারের মধ্যে আছেন, সেটা সঠিক। কিন্তু তার সঙ্গে একই কথা বলবো যে একটা কথা বলবো যে প্রত্যেকটা বুথে কিন্তু একটা রিপোর্ট যায়, সেই রিপোর্ট কত ভোট পড়েছে, সেই দিনে কত ভোট পড়েছে। সুতরাং ভোটের যে কাউন্টিংয়ের সময় এজেন্টদের খুব
ভীষণভাবে সতর্ক থাকতে হবে যে এগুলো আসছে, যে ভোটিংয়ে যে মেশিনগুলোর থেকে যত ভোট পড়েছে, প্রিজাইডিং অফিসার যে রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্টের সঙ্গে ব্যালট পেপারের যে হিসেব অ্যাকাউন্ট সেটা মিলছে কিনা, একটু যে উনি বলছেন 19 লক্ষ ভোটিং ইভিএম হারিয়ে গেছে, সেই যে সিল করা বিষয়, সেই যে সিল করা ইভিএম, প্রত্যেকটা ইভিএম সেই কেন্দ্রের কিনা, কতগুলো ইভিএম লেগেছিল, এগুলো তো হিসেব করলে গ্রাউন্ড লেভেলে যারা কাউন্টিং এজেন্ট থাকবেন তারা এবং পলিটিক্যাল পার্টির যারা থাকবেন তারা তো পরিষ্কারভাবে দেখে নিতে পারবেন। এখানে কিন্তু কোনো অসুবিধার কিছু নেই। একেবারে রবীন্দ্রনাথ বাবু, এখানে একবার দেখে নেব যে এই রাজ্যে যে কেন্দ্রগুলিতে লোকসভা নির্বাচন হয়েছে তার সেখানে ভোটদানের হার নিয়ে নির্বাচন কমিশন কি বলছে। মঙ্গলবার নির্বাচন কমিশন প্রথম এবং দ্বিতীয় দফায় ভোটদানের হারে চূড়ান্ত তথ্য প্রকাশ করে, যেখানে দেখা যায় আলিপুরদুয়ারে ভোট পড়েছে 79.76%, অর্থাৎ আগের দেওয়া কমিশনের প্রাথমিক তথ্যের কোনো হেরফের হয়নি। কোচবিহারে পড়েছে 82.16% ভোট। এক্ষেত্রে ভোটের হার তো বাড়েনি, বরং কমেছে 0.01%। জলপাইগুড়িতে ভোট পড়েছে 83.66%, অর্থাৎ এক্ষেত্রেও ভোটের পরের দিনের দেওয়া নির্বাচন কমিশনের প্রাথমিক তথ্যের কোনো হেরফের হয়নি। দ্বিতীয় দফায় দার্জিলিংয়ে ভোট পড়েছে 74.76%, রায়গঞ্জে পড়েছে 76.18% ভোট এবং বালুরঘাটে ভোট পড়েছে 79.09%। অর্থাৎ এই তিনটি কেন্দ্রের ক্ষেত্রেই প্রাথমিকভাবে দেওয়া তথ্যের সঙ্গে কমিশনের দেওয়া ভোট গ্রহণের চূড়ান্ত হারের তথ্যে 1%-এরও হেরফের নেই। অর্থাৎ বাংলার ক্ষেত্রে প্রথম দুই দফার ভোটদানের হার নিয়ে কমিশনের দেওয়া প্রাথমিক তথ্যের সঙ্গে চূড়ান্ত তথ্যের কোনো ফারাকি প্রায় নেই। তাহলে রাহুল বাবু, তৃণমূল কংগ্রেসের এক্ষেত্রে আশঙ্কার কোনো জায়গা নিশ্চয়ই নেই? না, ব্যাপারটা তা নয়। ব্যাপারটা দেখো, শুধু বাংলা নিয়ে কথা নয়, এটা হচ্ছে যে যেটা সবচেয়ে বড় মানে আশঙ্কার জায়গা, যেখানে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির নিজের নেতারা বারবার উৎসাহ প্রকাশ করেছে, মানে আশঙ্কা প্রকাশ করেছে যে এত ভোট কম হলো কেন। এটা তোমাদের সংবাদ মাধ্যমে দেখেছি আমরা। হঠাৎ করে তারা 11 দিন পরে 6.04 প্রবাবলি 6.04 এতটা ডিফারেন্স হলো কি করে? প্রশ্ন তো এখানেই। এবং চিঠি দেওয়ার পরেও কোনো সন্তোষজনক উত্তর নির্বাচন কমিশন দিতে পারেনি কুসুমিতা। এবং 19 লক্ষ ইভিএম যেটা, সেটাও তথ্য 19 লক্ষ ইভিএম গেল কোথায়? সুতরাং এইটা কিন্তু ইভিএম নিয়ে আজকের কথা নয় কুসুমিতা, বারবার তৃণমূল কংগ্রেস বা নেত্রী বলে যাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন, এবং আমরা ব্যালট চেয়েছিলাম ঠিক একই কারণে। আজকে যদি এটা হয়, এই ফেজটা কুসুমিতা অন্য কথা, পরের ফেজটা কি হবে কেউ জানে না। সুতরাং এটা তো আমাদের বলতে আশঙ্কা থেকেই যাবে যে জায়গাটা কি হতে পারে যদি এটা এখানে হয়। যারা নিজেরাই আশঙ্কা করছেন পরবর্তীতে চেঞ্জ হয়ে যাচ্ছে, 11 দিনের মধ্যে পুরো পাল্টে যাচ্ছে, হেরফের হয়ে যাচ্ছে। বাংলার 3টে দিয়ে তো ভারতবর্ষে ভোট হবে না। আচ্ছা বেশ, আমি এই জায়গায় একবার গৌতম বাবুর কাছে যাই। গৌতম বাবু, একদিকে যখন আমরা দেখেছি যে বারবারই বামেরাও কিন্তু অভিযোগ করেছে এজেন্সির যে তৎপরতা, ইতিমধ্যেই আমরা দেখেছি সুপ্রিম কোর্টও কিন্তু এই প্রশ্ন তুলেছে যে ঠিক ভোটের আগে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতারের প্রয়োজন কি ছিল, ইডির কাছে কিন্তু তারা জানতে চেয়েছে। শুধু তাই নয়, কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট সিজ করা থেকে শুরু করে আরো একাধিক অভিযোগ উঠেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন ইভিএম পাহারাদিন চিপ দিয়ে দিতে পারে, এবং সেক্ষেত্রে কোথাও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও তিনি প্রশ্ন তুলছেন। আশঙ্কা কি আপনাদেরও রয়েছে? না, এটা তো ঠিকই যে নির্বাচন কমিশন তো একদম একটা অটোনমাস বডি, তাকে স্বাভাবিকভাবেই একটা ইম্পার্শিয়াল জাজমেন্টে যেতে হয়। কিন্তু আমরা আজকে নতুন তো নয়, মানে যে এরকম নয় যে ভোটটা আজকে নতুন হচ্ছে, বরাবরই ভোটের পার্সেন্টেজটা সেই দিন অথবা তার পরের দিন, এই 11 দিন বাদে এই যে প্রায় 6% ভোটটা বাড়লো, তো স্বাভাবিকভাবেই তো এটা আমাদের সবাইরই একটা আস্কিং কোশ্চেন হিসেবে দাঁড়াবে নাকি, যে যেটা যেভাবে যে প্রসেসে আমরা ইলেকশন দেখে এসেছি, এটা একটা বিশাল এবং একটা বিরাট গ্যাপ থেকে যাচ্ছে। এক, দ্বিতীয় বিষয় হচ্ছে, এটা না বলে পাচ্ছি না আজকে, যে নির্বাচন কমিশন তৈরি করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী যে ভূমিকা গ্রহণ করেছিলেন, সেটা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে তো কোশ্চেন তুলে দেওয়াই স্বাভাবিক, তুলে দেওয়া তো অস্বাভাবিক কিছু না। আর কেন্দ্রীয় সরকার ইডিকে, সিবিআইকে যে অ্যাবসলিউটলি বিরোধীদের একটা অ্যাটাক করার একটা যন্ত্র হিসেবে ব্যবহার করেন, এটা তো নতুন কিছু না। সেন্ট্রাল গভর্নমেন্টে যারা থাকেন করেন, এটা তো একটা সিস্টেমের মধ্যে তৈরি হয়ে গেছে, এটা একটা প্রসেস। এবং এই যে প্রসেস, আমি শেষ করেছি, এই যে প্রসেস, এই প্রসেসটা আজকে নতুন নয়। সেন্ট্রাল গভর্নমেন্টে যারা থাকেন তারা কিন্তু ইডি সিবিআই কে ব্যবহার করেন, এটা নতুন নয়, ইট ইজ নট নিউ। কিন্তু নির্বাচন কমিশনের দিকে অভিযোগের আঙুল তুলছেন, নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলছে এই কারণে যে 11 দিন পর
6%-এর উপরে ভোট বেড়ে গেল, এটা কি যুক্তি দিতে পারে নির্বাচন কমিশন? আর নির্বাচন কমিশন যেভাবে তৈরি হয়েছে, প্রধানমন্ত্রী যেভাবে ইন্টারফেয়ার করছেন, অতীতে কোনোদিন হয়েছে? অতীতে হয়েছে প্রধানমন্ত্রীর যে ইন্টারফারেন্স এবং যেভাবে জুডিশিয়ারিকে অফ করে দেওয়া হয়েছে, অ্যাবসলিউটলি আশঙ্কা তো থাকবেই, আশঙ্কা থাকবে না, বিরোধীদের আশঙ্কা থাকবে না। একটা কথা বলি, তারই প্রতিফলনে এটা ভাবতে হবে না। সুপ্রিম কোর্ট কিন্তু সুপ্রিম কোর্টের কাছে পিআইএল গেছিল যে ভিভিপ্যাটের সঙ্গে ব্যালট পেপার অ্যাকাউন্ট প্রত্যেকটা ক্ষেত্রে মেলানো হবে, মিলিয়ে দেখা। সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে, কিন্তু বলেছে ভবিষ্যতে ইলেকশন কমিশন যেন দেখে একটা বারকোড যদি থাকতো তাহলে কিন্তু খুব চট করে এই অ্যাকাউন্টটা মিলিয়ে দেওয়া যায়। এবং যারা থাকবেন তারা যদি কেউ চ্যালেঞ্জ করেন তাহলে কিন্তু সেটা মিলিয়ে দেখার প্রভিশনও থাকবে সুপ্রিম কোর্টে। এখানেই আমরা আলোচনার পরের বিষয়ে আসব। অধীর চৌধুরীর বক্তৃতার অংশ পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় তীব্র আক্রমণ শানালো তৃণমূল। বিজেপির সঙ্গে আঁতাতের অভিযোগ তুলে নির্বাচনী প্রচার সভা থেকে অধীর চৌধুরীকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বক্তব্য বিকৃত করবেন না, পাল্টা জবাব দিয়েছেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী। বহরমপুরের 5 বারের কংগ্রেস সাংসদ অধীরের বক্তব্যের একটি অংশ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ফের তার সঙ্গে বিজেপির আঁতাতের অভিযোগে সরব হলো তৃণমূল। তৃণমূলকে ভোট দেওয়া মানে তার থেকে ভালো বিজেপিকে ভোট দিতে, তৃণমূলকে ভোট দেওয়া মানে তার থেকে অনেক ভালো বিজেপিকে ভোট দিতে। বুধবার সোশ্যাল মিডিয়ায় অধীর চৌধুরীর এই বক্তব্যের এই অংশ পোস্ট করে তৃণমূলের তরফে লেখা হয়, বাংলায় বিজেপির চোখ কান হিসেবে কাজ করার পর এবার অধীর চৌধুরী বাংলায় বিজেপির কণ্ঠস্বর হয়ে উঠছেন। অধীর চৌধুরী গতকাল জঙ্গিপুরে সভা করতে এসে কংগ্রেস প্রার্থীর পক্ষে সভা করতে এসে বক্তব্য রাখতে গিয়ে বলেছে তৃণমূলকে ভোট দেওয়ার থেকে বিজেপিকে ভোট দেওয়া ভালো। কে বলেছে? বিজেপির কোন নেতা বলেনি, বলেছে অধীর চৌধুরী। এই কথা শুনলে ওই ফোর্ট উইলিয়ামের সামনে, ভিক্টোরিয়ার সামনে যেসব ঘোড়ারা আছে তারা হাসবে। দিদিকে বলবো, খোকাবাবুকে বলবো, গোটা বক্তব্য ভালো করে শুনুন, মাঝখান থেকে একটা খামচি মেরে তুলে নিয়ে একটা কথা করে বিকৃত করবেন, ওতে বাংলায় লাভ হবে না, মুর্শিদাবাদে কোনো লাভ হবে না এসব করে। তৃণমূলের লাগাতার আক্রমণের মধ্যে অধীর চৌধুরী কি বহরমপুরে ডাবল হ্যাট্রিক করতে পারবেন সেটাই দেখার। করুণাময় সিংহ, সুমন ঘরাই, বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। ছত্রপতি একেবারে ইন্ডিয়া জোট ফরমেশন থেকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে আসছেন অধীর চৌধুরী আরএসএস এর দালাল এবং সেই কারণেই কিন্তু ইন্ডিয়া জোটটা ফরমেশন হয়নি। এবং আজকে কোথাও অধীর চৌধুরীকে অত্যন্ত রাজনৈতিকভাবে ব্যবহার করছে বিজেপি, সেই কারণেই যোগী আদিত্যনাথ যখন প্রচারে আসেন তখন অধীর চৌধুরী সম্পর্কে কোনো সমালোচনা তিনি করেন না। কুসুমিতা, অভিষেক ব্যানার্জি অ্যাবসলিউটলি পার্সোনা নন গ্রাটা, তার ওই পিসির ভাইপো হওয়া ছাড়া আর কোনো পরিচয় নেই। কিন্তু যাই হোক, যেহেতু রাজনীতির মধ্যে আছে আমাদের কয়েকটা কথা তুলে তার উত্তর দিতে হয়। প্রথমত বলি যে যোগী আদিত্যনাথ যখন কথাবার্তা বলেছেন উনি অধীর চৌধুরীকে কোনো রকম কোনো ধর্তব্যের মধ্যেই ফেলেনি, যার জন্য উনি মেনশন করার কোনো প্রয়োজন মনে করেন, 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে অধীরবাবু যেটা বলেছেন ডক্টর অর নট ডক্টর, একটু যদি আমরা ডাইসেক্ট করে দেখি, প্রথমত উনি বলেছেন যে তৃণমূল সত্যি রিজিনাল পার্টি, তাকে লোকসভার ভোটে ভোট দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কোনো মানে ওয়েস্ট অফ ভোট। দ্বিতীয়ত উনি বলেছেন যেটা যে তৃণমূলকে দেওয়া আর বিজেপিকে দেওয়া নাকি এক জিনিস, সেটা উনি কেন বলেছেন সেটা উনি বেটার বলতে পারবেন। তৃণমূলের সঙ্গে বিজেপির যে বিশাল তফাৎ সেটা উনি ভালো করেই জানেন, কারণ উনি পার্লামেন্টে ম্যাক্সিমাম সময় প্রধানমন্ত্রীকে অ্যাটাক করতে কাটিয়েছেন এবং প্রধানমন্ত্রীকে আমার কথা হচ্ছে ছোট নবদমা পর্যন্ত বলেছে প্রধানমন্ত্রীকে। সেজন্য উনি যে আমাদের হয়ে একেবারেই খেলেন না সেটা অভিষেক ব্যানার্জি কেন সবার কারণটা কি? যাকে নিয়ে আসা হয়েছে সেই ইউসুফ পাঠান, তিনি তো বিরাট ভোটে জয়ী হবেন। তৃণমূল কংগ্রেস তো অত্যন্ত আশাবাদী যে সংখ্যালঘু ভোটের ইকুয়েশনের কথা বারবার অধীর চৌধুরী বলছেন, তাহলে কনফিডেন্সের অভাব কেন অধীর চৌধুরীকে বারবার? কনফিডেন্সের অভাব নয়, সুশুকদার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন না, খুব চিন্তা করে কথাটা বলেছে। তুমি যদি প্রথম থেকে দেখো ধারাবাহিকভাবে এই ইন্ডিয়া জোট করে যে এত কথা বলা হয়, প্রথম থেকে যদি অধীর চৌধুরী লাগাতার তৃণমূল নেত্রীকে আক্রমণ না করতেন, যে ইন্ডিয়া জোটের প্রথম জন্মদিনের তৃণমূল নেত্রী মাঝখানে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তো ইন্ডিয়া জোটের লাগাম, তিনি তো বলছেন তিনি চালনা করবেন এরপরে ইন্ডিয়া জোট। এখানে বসে দাঁড়িয়ে যদি লাগাতার তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন তাহলে নিচু স্তরের কর্মীদের কাছে কি বার্তা যায়? আজকে কংগ্রেস বা প্রথম থেকে চায়নি, অধীর চৌধুরী চাননি ইন্ডিয়া জোট বাংলায় হোক, চাইনি মমতা বন্দ্যোপাধ্যায় থাকুক, এবং ওনার প্রধান শত্রু তৃণমূল কংগ্রেস, বিজেপি নয়। বিজেপিকে সমর্থন করার কথা তো বিজেপির ব্যাকআপ ধরে নিয়েছেন। আগে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন 42টা আসনে তৃণমূল একাই লড়বে,
কেন রাহুল গান্ধীর সঙ্গে জয়রাম রমেশ তো বারবার বলছিলেন আলোচনার দরজা খোলা, সেই সেটা আলোচনায় কংগ্রেসের তৃণমূল দায়বদ্ধতা। কংগ্রেস কতবার সেটা এগিয়েছে? কংগ্রেসের দায়বদ্ধতা। গৌতম বাবুর কাছে এই জায়গায় যাব। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বারবার ভোটের প্রচারে গিয়ে বলছেন, বিশেষত তৃতীয় দফার প্রচারে যখন তিনি যাচ্ছেন বলছেন ভোট ভাগাভাগি করবেন না, এবং তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য কোথাও কি পারস্পরিক সম্পর্কযুক্ত বলে মনে হয়? পারস্পরিক সম্পর্কযুক্ত কিনা এটা বড় কথা নয়, তার থেকেও বড় কথা হচ্ছে আপনি যেটা এতক্ষণ বলছিলেন যে ইন্ডিয়া জোটে তৃণমূলের ভূমিকা এবং মমতা ব্যানার্জির ভূমিকা, এটা নিয়েই সংশয় আছে। এই জন্যই সংশয় আছে দুটো বিষয়। একটা হচ্ছে যে আঞ্চলিক একটা দল, অল ইন্ডিয়া স্তরে একটা জোট, সেখানে তার ক্যাপাসিটি, তার পরিমাণগত যোগ্যতা, এটা একটা বিষয়। আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা এটা ভুলিনি যে মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস বিজেপির সঙ্গে মন্ত্রিত্ব করেছে একাধিকবার, এটা আমরা ভুলিনি। এটা আমরা ভুলিনি। অতীতটা রাজনীতির সঙ্গে যুক্ত, অতীত দিয়েই বর্তমান দিয়ে ভবিষ্যৎ চিহ্নিত হয়। কোথাও অধীর চৌধুরী কাঁটা শাসক দলকে বিঁধতে পারে, সেই আশঙ্কাতেই কি শেষ বেলায় প্রচারে এত জোর? অধীর চৌধুরীর বক্তব্যটা শুনুন, বক্তব্যে কিন্তু পরিষ্কার করে উনি বলেছেন যে তৃণমূলকে ভোট দেওয়া মানে বিজেপিকেই ভোট দেওয়া, অর্থাৎ একটা সেটিং এর কথা বলেছেন, এবং সেই সেটিং এর ভিত্তিতে ওনাদের ধারাবাহিক এই বক্তব্য। সুতরাং সেই সেটিং এর ভিত্তিতে বলছে তাহলে আপনি বিজেপিকে যদি ভোট দিতে না চান তাহলে কংগ্রেসকে ভোট দেবেন। এটার মধ্যে কোনো ধারাবাহিকতার অভাব নেই। আমি যদি বলি যে ইন্ডিয়া জোটের জন্য যে ভাবে দায়ী করা হচ্ছে অধীর চৌধুরীকে, আপনি দেখুন জয়রাম রমেশ শেষ পর্যন্ত অপেক্ষা করেছেন যে ওনাকে, কিন্তু কাকুতি মিনতি করেছেন, এবং তা সত্ত্বেও নিজের সমস্ত একসঙ্গে কোনো একাধিকভাবে সমস্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছেন। আলোচনার সময় শেষ। সকলকে ধন্যবাদ আলোচনায় অংশগ্রহণ করার জন্য। বিরতির পর আনন্দ সকালে অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি। একটু পরেই মাধ্যমিকের ফল প্রকাশিত হবে, সরাসরি দেখাবো আপনাদের সেই সাংবাদিক বৈঠক। বিরতির পর ফিরছি সঙ্গে।